জয়। খুব মজা হচ্ছে, এই তো সঙ্গে যাবে, আর কি যাবে, আর কিছুই যাবে না, সব পড়ে থাকবে সব। নমস্কার, আসন্ন মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু বর্তমানে বিজ্ঞান এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির জোরে উন্নত প্রযুক্তি সাগর স্নানের এই মহামিলন উৎসবকে করে তুলেছে আরও অনেক বেশি সহজ ও আকর্ষণীয়। 2025-এর গঙ্গাসাগর মিলন উৎসবে পুণ্যার্থীদের প্রয়োজনার্থে নতুন কী কী সুযোগ সুবিধা এবং নানাবিধ ব্যবস্থাপনার সম্পূর্ণ তথ্য বিবরণী নিয়ে আজকের পর্বটি আপনাদের উপহার দিলাম। 2025-এর গঙ্গাসাগর মিলন উৎসবে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে 8ই জানুয়ারি 2025। আজ থেকে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মিলন মেলা উৎসব, চলবে আগামী 17ই জানুয়ারি 2025 পর্যন্ত। আর প্রথম দিনেই কিন্তু দারুণ দারুণ চমক নিয়ে তিথির সাতকাহন আপনাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত একটি এপিসোড। যেই এপিসোডে থাকবে আপনাদের এই বছরের গঙ্গাসাগর সম্বন্ধে নানান প্রশ্নের খুঁটিনাটি সমস্ত উত্তর এবং তথ্য বিবরণী। আমরা এখন এসেছি 1 নম্বর স্নানঘাটে। এটাই কিন্তু মূল স্নানঘাট হিসেবে গণ্য করা হয়। বাকি 3, 4, 5 আরও আছে, সেগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে খুব বেশি লোক নেই, আজকে থেকেই মেলা শুরু হলো। কিন্তু যেদিন পূর্ণ স্নান তিথির দিন কিন্তু এখানে লোক একেবারে অগণিত লোকের সমাগম ঘটবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। প্রতি বছর পুণ্যার্থীর ঢল নেমে আসে। তো এটা হচ্ছে মেন স্নানঘাট, আর তার সাথেই দেখুন রয়েছে মহিলাদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুম। এগুলো কিন্তু প্রত্যেকটাই মহিলাদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুম। আর স্নানঘাট তো অবশ্যই, তাছাড়াও 3, 4, 5-এও কিন্তু লোকজন স্নান করে, কিন্তু ম্যাক্সিমাম লোকজনই কিন্তু এই ঘাট থেকেই পূর্ণ স্নান সারেন। চলুন। সাগর দর্শনের পরেই আজকে সর্বপ্রথম আমরা দিনটা বাবার পুজো দিয়েই শুরু করলাম। মন্দিরের সোজাসুজি রাস্তার ধার বরাবর রয়েছে অনেকগুলি ডালা অর্কিডের দোকান। সেখান থেকেই পূজা সামগ্রী সংগ্রহ করে নিয়ে আমরা চললাম বাবার পুজো দিতে। হিন্দু ধর্মাবলম্বী মানুষ মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে পবিত্র গঙ্গা নদীতে পুণ্য স্নান সারেন। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী বাবা কপিল মুনি ছিলেন ঋষি কর্দম এবং দেবহূতির পুত্র। বিভিন্ন হিন্দু পুরাণে এমনকি রামায়ণ ধর্মগ্রন্থেও ঋষি কপিল মুনির উল্লেখ রয়েছে। ভগবত পুরাণ অনুযায়ী প্রজাপতি ঋষির ছায়া থেকে ঋষি কর্দমের জন্ম। প্রথম মন্বন্তরের শাসক ঋষি স্বয়ম্ভু মনু এবং শতরূপার কন্যা দেবহূতির সহিত ঋষি কর্দমের বিবাহ সম্পন্ন হয়। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু কর্দমের পুত্র কপিল মুনি হয়ে জন্ম নিয়েছিলেন। আবার মৎস্য পুরাণ অনুযায়ী কপিল মুনি ছিলেন ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দনুর 100 পুত্রের একজন। দনুর পুত্র হওয়ার কারণবশত তিনি ছিলেন একজন দানব। অযোধ্যা নগরীর এক রাজা ছিলেন সগর। সূর্যবংশীয় এই রাজা ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ। সগর রাজার 2 স্ত্রী, একজন কেশিনী, অপরজন গরুড়ের ভগিনী সুমতি। মুনি ভৃগুর বরে কেশিনী অসমঞ্জ নামের এক পুত্র সন্তানকে জন্ম দেন, আর সুমতি জন্ম দেন এক গর্ভপিণ্ডের, যা থেকে 60,000 পুত্র সন্তানের জন্ম হয়। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ইন্দ্রদেব যজ্ঞের ঘোড়াটিকে পাতালে লুকিয়ে রাখলেন। তখন সগর রাজার 60,000 পুত্র সেই ঘোড়া খুঁজতে পাতালে প্রবেশ করে দেখলেন ঘোড়াটির পাশে এক তপস্যারত মুনিকে। তিনি ছিলেন শ্রী বিষ্ণুর অবতার কপিল মুনি বাবা। সগর পুত্ররা ঋষিকে চোর ভেবে তিরস্কার করেন। তপস্যায় বিঘ্ন ঘটাতে ঋষি তাদের ভস্মীভূত করে দেন। বহু বছর পরে সগর রাজার বংশধর অংশুমানের আবিষ্কার করে
আজও কপিল মুনির আশ্রমে দাঁড়িয়ে আছে সেই ঘোড়াটি। তিনি ঋষিকে খুশি করার জন্য তপস্যা করলে ঋষি সন্তুষ্ট হয়ে অংশুমানকে বর দেন ঘোড়াটিকে উদ্ধার করার এবং তার পিতৃব্যের আত্মার শান্তি কামনার্থে শ্রাদ্ধাদি সম্পন্ন করার জন্য। কিন্তু সেই কাজ রাজা অংশুমান সম্পন্ন করতে পারেননি, কারণ প্রচণ্ড খরার কারণে অগস্ত্য মুনি গঙ্গার সব জল পান করে নেন। এক প্রজন্ম পরে রাজা ভগীরথ শ্রী বিষ্ণুর কাছে তপস্যা করেন তার পূর্বপুরুষদের মুক্তি লাভের জন্য, মা গঙ্গাকে এই স্থানে আহ্বান জানাতে। সেই থেকেই এই স্থানের নাম গঙ্গাসাগর পুণ্যতীর্থ এবং রাজা ভগীরথের আহ্বানে গঙ্গার এই স্থানে উৎপত্তি। তাই এই স্থানে মা গঙ্গাকে ভাগীরথী নদী হিসেবেও জানা যায়। যুগের পর যুগ ধরে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি গল্পে এবং গল্প বিশ্বাসে পরিণত হয়েছে। এই বিশ্বাসের উপর মানুষ আস্থা রেখে প্রতি বছর মকর সংক্রান্তিতে মোক্ষ লাভের আশায় এই স্থানে এসে পুণ্য স্নান করেন। পুজো দেওয়া তো হয়ে গেল, ঈশ্বর সকলের মঙ্গল করুক, বিশ্বের মঙ্গল করুক। তাহলে আর দেরি কিসের, এবার আপনারাও চলে আসুন গঙ্গাসাগর মেলায়, এসে কপিল মুনি বাবার আশ্রম দর্শন করুন, মেলায় ঘুরুন, পুণ্য স্নান করে পুণ্য অর্জন করুন। আর আমি তো ডালা নেওয়ার সময় আপনাদেরকে ডালা অর্কিডের দোকানগুলো দেখালামই, কিন্তু তখন কথা বলতে পারিনি, যেহেতু গান বাজছে বলে কথা বলা যায়নি। তো এরকম পরপর অনেকগুলো কিন্তু ডালা অর্কিডের দোকান আছে, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী সংগ্রহ করে বাবার আশ্রমে পুজো দিতে পারবেন। এখন তো ফাঁকা, তাই লাইন নেই, কিন্তু পরে কিন্তু অনেক লাইন পড়বে। ডালা অর্কিডের দোকান ছাড়াও মেলা প্রাঙ্গণে এরম শুকনো প্রসাদের অনেক দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। কপিল মুনি বাবার আশ্রম বরাবর সোজা যেই ঘাটটা রয়েছে হেঁটে এসে, সেটা হচ্ছে 2 নম্বর ঘাট, যেটা স্নান বারণ। তার বাদিকে পড়বে 1 নম্বর ঘাট এবং 2 নম্বর ঘাটের ডান দিক বরাবর পরপর কিন্তু রয়েছে 3, 4, 5, 6 এই ঘাটগুলো প্রত্যেকটাই কিন্তু স্নানের উপযোগী, শুধু 2 নম্বর ঘাট ছাড়া। চলুন। যাত্রীদের জন্য তো রয়েছেই নানান যাত্রী নিবাস, সেবাশ্রম সংঘ, নানান কিছু, কিন্তু যাদের সুঠাম প্রশাসনিক বলয়ের মধ্যে আমরা নিরাপদ থাকবো, তাদেরও তো থাকার ব্যবস্থা চাই নাকি? তো এগুলো হচ্ছে প্রশাসনিক যারা কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এগুলো অস্থায়ী ক্যাম্প। আর এরকম অগণিত হোগলা পাতার ছাউনি করে তৈরি করা হয়েছে অস্থায়ী যাত্রী নিবাস। আমাদের অনারেবল চিফ মিনিস্টারের তত্ত্বাবধানে মেলা প্রাঙ্গণে কিন্তু এরকম গড়ে উঠেছে অস্থায়ী প্রচুর ক্যাম্প, যেগুলো পুণ্যার্থীদের থাকার জন্য। এখানে কিন্তু এতটাই স্পেস যে অগণিত পুণ্যার্থী কিন্তু এর মধ্যে ধরবে। আমার আন্দাজ 1000 খানেক তো ধরবেই, কি ধরবে না? হ্যাঁ, অনেক বিশাল বড় আর সুন্দর ব্যবস্থা, পাখা, লাইট, সুন্দর ব্যবস্থা। এরকম প্রচুর ক্যাম্প আছে থাকার জন্য, কিন্তু পরপর লাইন দিয়ে রয়েছে এরকম পিলগ্রিম শেড। এই পিলগ্রিম শেড গুলোই কিন্তু অবশ্যই পুণ্যার্থীরা এসে থাকতে পারেন, যারা যাত্রী নিবাস চাইছেন না তাদের জন্য। আর এই পিলগ্রিম শেডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 5 নম্বর রাস্তার ধারে। 5 নম্বর রাস্তার ধারে রয়েছে শেড, তেমন এখানে দেখুন বিক্রি হচ্ছে কিন্তু কাঠ, মাটির হাঁড়ি, তাছাড়াও নানান রকম বাসনপত্র। কোনো কিছুর অভাব নেই, কারণ অনেকে এসেই কিন্তু নিজেরাই রান্নাবান্না করে সাগরে এসে খাওয়া দাওয়া করেন। তাদের জন্য কিন্তু সম্পূর্ণ সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এমন ব্যাপার নয় যে আপনাকে বাড়ি থেকে সবটাই গুছিয়ে আনতে হবে। আপনি আসুন, কপিল মুনি বাবাকে দর্শন করুন, তার নাম করুন এবং এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন। চলুন। কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদেরকে দেখালাম, ওই পিলগ্রিম শেডের অপোজিটে পাওয়া যাচ্ছে কাঠ, মাটির হাঁড়ি। তেমনই দেখুন মেলায় এরকম অসংখ্য দোকান পাবেন, যেখানে যাবতীয় সংসারের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা চাইছেন সাগরে এসে নিজেরাই রান্না বান্না করে খেতে, হেন কোনো জিনিস নেই সংসারের যেটা আপনি এই দোকানে পাবেন না।
তো নিশ্চিন্তে আসুন, নির্বিঘ্নে আসুন, সুন্দর করে সবকিছু বাবার আশ্রম দর্শন করুন, মেলা প্রাঙ্গণে পুণ্য স্নান করে পুণ্য অর্জন করুন। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সরকার কিন্তু সমস্ত তৎপরতার সাথে সমস্ত রকম সুযোগ সুবিধা করেছেন পুণ্যার্থীদের জন্য। আমরা এখন ঘুরে দেখতে এসেছি গঙ্গাসাগরের যে হেলিপ্যাড গ্রাউন্ডটা রয়েছে, সেই জায়গাটা ঘুরে দেখতে এসেছি আমরা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যবস্থাপনা স্বচক্ষে খতিয়ে দেখতে কিন্তু উপস্থিত হয়েছিলেন সাগরে গত 6ই জানুয়ারি, এবং গতকালকে 7ই জানুয়ারি কিন্তু উনি এখান থেকে ব্যাক করেছেন, দুপুরবেলা হেলিকপ্টারে করে ফিরে গেছেন কলকাতা। তো সেই হেলিপ্যাড গ্রাউন্ডটাই কিন্তু আমরা দেখতে এসেছি। মেলা প্রাঙ্গণের 2 নম্বর ঘাটের ঠিক বাদিকেই কিন্তু রয়েছে পুলিশ কন্ট্রোল রুম, যেখান থেকে এই মেলার যারা প্রশাসনিকের মুখ্য ভূমিকায় রয়েছেন তারা পুরো মেলাটিকে মনিটরিং এর মাধ্যমে অবজার্ভ করবেন, এবং কোথাও যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই মোতাবেক কিন্তু তারা স্টেপ নেবেন এবং তাদের ফোর্স পাঠাবেন প্রশাসনিক তৎপরতায় সবটাকে আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য। হতেই পারে যে মেলায় এসে আপনি এই লক্ষ লক্ষ লোকের মাঝে দলছুট হয়ে গেলেন এবং কোনো রকম নেটওয়ার্কিং ইস্যুর জন্য আপনার যে দলের লোকটি তার সাথে আপনি যোগাযোগ করতে পারলেন না। কোনো চিন্তা নেই, তার জন্য কিন্তু রয়েছে এই লস্ট অ্যান্ড ফাউন্ড। এটাকে মার্ক করে রাখুন। 2 নম্বর ঘাটের সামনেই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড বুথ, সেখানে আসুন এবং এখানকার প্রশাসনিকে যারা থাকবেন তাদের সাথে কথা বলে কিন্তু আপনি আপনার নিজের মানুষকে আবার খুঁজে নিন এবং সঠিক জায়গায় পৌঁছে যান। এরকম জলের ব্যবস্থা কিন্তু প্রচুর রয়েছে কাজকর্ম সারার জন্য। পানীয় জলেরও আলাদা আলাদা করে কিন্তু জায়গায় জায়গায় ট্যাপ বসানো রয়েছে, আর এরকম কাজকর্মের জন্য কিন্তু প্রচুর জল, বাথরুম কোনোটারই কোনো সমস্যা রাখেনি আমাদের পশ্চিমবঙ্গ সরকার। ভীষণ ভীষণ জরুরি ইনফরমেশন, মন্দির বরাবর 2 নম্বর ঘাটে যাওয়ার রাস্তার ঠিক বাঁ ধারেই কিন্তু পেয়ে যাবেন SBI এর এটিএম দরকার হয় না এমন কোনো পরিস্থিতি কিন্তু মানুষের আসে না। তো মেলা প্রাঙ্গণে এসে মানি ট্রানজাকশনের জন্য কিন্তু অবশ্যই রয়েছে SBI এর এটিএম। ইনভার্ট নিতে পারেন এই বিশ্ব বাংলার ঠিক পিছনেই কিন্তু রয়েছে SBI এটিএম। মেলায় আসুন, ঘুরুন, মজা করুন, সবকিছুই ঠিক আছে, কিন্তু অবশ্যই সতর্ক থাকুন নিজের জিনিস সম্বন্ধে। প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন এবং সাবধান থাকুন, পকেটমার হইতে সাবধান থাকুন, নিরাপদে থাকুন। এবছর কিন্তু একেবারে উদ্বোধনের দিনেই কিন্তু আমরা হাজির হয়ে গেছি বাবা কপিল মুনির দর্শন করতে। 2025-এর গঙ্গাসাগর মেলা কিন্তু শুরু হয়ে গেছে 8ই জানুয়ারি থেকে এবং চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। তো সকালবেলা তো পুজো দিলাম, আপনাদেরকেও দর্শন করালাম, এবার দেখবো আলোয় ঝলমলে কপিল মুনি বাবার আশ্রম রাত্রিবেলায়। চলুন। আমরা এখন চলে এসেছি গরমা গরম ভেজ পকোড়া খেতে। এইগুলো 20 টাকা করে শ নিচ্ছে। গতবার এসেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই এবারও খাবো। অনেকক্ষণ থেকে ঘুরে এবার একটু ক্লান্ত, তাই জন্য বাবার আশ্রমে ঠিক উল্টো দিকে কিন্তু করা হয়েছে একটা ছোট্ট পার্ক বলা ভুল হবে, একটি ছোট্ট জলাশয়ের মধ্যে মা গঙ্গা দেবীর মূর্তি আর তার পাশেই কয়েকটি বসার জায়গা। সেখানে বসেই এবার কিছুক্ষণ কর্তাগিন্নি বিশ্রাম নিয়ে আবার টুকটুক করে হেঁটে পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখব। চলুন।
সান্ধ্যকালীন মেলার আলোয় ঝলমলে রঙিন পরিবেশ দেখতে দেখতে আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসছি গঙ্গাসাগর মেলার আর এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই তিথি সাতকাহনের পাশে থাকবেন।